আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। গুলশানের হলি আর্টিজানে নারকীয় হামলার ৮ বছর আজ, জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। বড় পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাস, আজ থেকে বাস্তবায়ন। দেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওস্তাকার লেন এর ৬০ বছর পূর্তি, চ্যানেল আই এবং ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশেষ প্রদর্শনী। এবং কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও নজরদারির অভাবে ঠকছেন ক্রেতারা, আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অপতৎপরতা ছাড়াও অনলাইনে জঙ্গি সদস্য সংগ্রহ কার্যক্রমকে আইন শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, শতভাগ না হলেও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় হামলা চালায় জঙ্গিরা। প্রতিরোধে ঘটনাস্থলে আসা ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ছাড়াও সে সময় বেকারিতে খেতে আসা ১৭ বিদেশি নাগরিক সহ ২০ জনকে জিম্মি করে মেরে ফেলে জঙ্গিরা। পরে সাঁড়াশি অভিযানে কেবল সিটিটিসির হাতেই গ্রেপ্তার হয় অন্তত ৮২৬ জন জঙ্গি। আরও ১,৮৭৫ জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে অনেকটা নিয়ন্ত্রণে আসে জঙ্গিদের অপতৎপরতা। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে নেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রেডিকালাইজেশন যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে সাইবার স্পেসে, অনলাইন রেডিকালাইজেশন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেখানেও আমাদের মনিটরিং আছে। যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারা যাতে পুনরায় ঝুঁকিতে না জড়ায়, সাজা খেটে বের হয়েছে তারা যাতে পুনরায় আবার তাদের সেই পূর্বের সংগঠনে অ্যাক্টিভ না হয়, ফিরে না যায়, সেই লক্ষ্যেও তাদের এই ডিরেডিকালাইজেশন প্রোগ্রাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই জঙ্গি হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নির্মূল হয়েছে বলা হলেও ২ বছর আগে আদালত পাড়ায় হাজিরা দিতে আসা কয়েক জঙ্গিকে ফিল্মি কায়দায় ছিনিয়ে নেয় কারাগারের বাইরে থাকা জঙ্গিরা। এদের ২ জনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি। ২ পলাতক জঙ্গি, যদিও তারা গ্রেপ্তার হয় নাই সেই ২ জন, বাট আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী তারা গ্রেপ্তার হবে। হলি আর্টিজান হামলা মামলায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন আদেশের কপি পেলে আপিল করা হতে পারে বলে জানিয়েছেন সরকারের আইন কর্মকর্তারা। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে গেল ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। মাসব্যাপী ২২৪ জন সংসদ সদস্যের আলোচনা, সমালোচনা ও পরামর্শ থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি। মাত্র ৩ ঘণ্টায় ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আগামী ১ বছরের ব্যয় নির্বাহে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়। ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী, ৩০ জুন বাজেট পাশ হয়। আজ থেকে বাজেট বাস্তবায়ন শুরু হচ্ছে।
1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এর 60 বছর পূর্তিতে এর বিশেষ প্রদর্শনী হবে চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মঞ্চনায়ক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির আহমেদ। বিশেষ প্রদর্শনী নিয়ে দারুণ অনুভূতি জানিয়ে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে সে সময় সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে জানতে পারবে তরুণ প্রজন্ম। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচাও ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলা মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এর চিত্রনাট্য প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটির 60 বছর উপলক্ষে সোমবার দুপুর 3:05 চ্যানেল আইয়ের পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে বিশেষ প্রদর্শনী হবে। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়াটা বিশেষ আনন্দের বলেছেন সিইও রিয়াজ আহমেদ। সেই ছবিটি আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। 13 নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রটির গান সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা। কাজেই রক্ত পানি করা খাটুনি শ্রম, মাঠে কৃষকের তপস্যা, সরকারের ভর্তুকি, নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটি কয়েক মানুষের অতি মুনাফার মানসিকতা। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসে আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা এবং অর্থনীতি গবেষকদের প্রশ্নোত্তরে এই বিষয়গুলো উঠে এসেছে। রিজওয়ান নামাজের রিপোর্ট। ওই যে হাকিম আলী কাজ করছেন। 80-র দশকে হাকিম আলীর মৎস্য খামারের গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, মিসেস জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসার নেপথ্য কারিগর শাইখ সিরাজ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে। সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইখ সিরাজের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল, ভর্তুকি ছিল, গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা রেখেছে। 40 টাকার একটা সুপুরের একটা প্যাকেট 250 টাকা কেন যাবে? কি ব্যাখ্যা আছে? আপনি কি দেবেন ব্যাখ্যায়? কোনো বাজার তদারকি, নিয়ম নীতি কোনো কিছুই নাই। এক কথায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামীর কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের। লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতিমধ্যেই, যেটা হর্টিকালচার, বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি, সেটা ক্রপ এগ্রিকালচারে, পটেটোতে এসছে, কন্ট্রাক্ট ফার্মিং এ, কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রেইন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে। এইসব বীজ যে কৃষকরা উৎপাদন করতো, এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে? এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না? সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি, কোনটাতে ভবিষ্যৎ?
আলোচনায় উঠে এলো সেই বিতর্ক। সামগ্রিকভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন। তো তাহলে আমাদের জানতে হয় এটার দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী নাকি অন্য কিছু দায়ী? এখানে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে মাছের ধানের ক্ষেত্রে কেন আমরা মাছ চাষ করব। ভ্যালু যদি বেশি হয় আমি কৃষককে সেই সুযোগ কেন দেবো না? তাকে বর্ধিত আয়ের আমি কেন তাকে আটকে রাখবো খাদ্য নিরাপত্তা কথা? ধান চাষই করো। শাইখ সিরাজের 4 দশকের উন্নয়ন সাংবাদিকতায় মাঠের অভিজ্ঞতা থেকে গবেষণার খোরাক পেয়ে কৃতজ্ঞ বিআইডিএস, জানান মহাপরিচালক। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এখনই নীতিমালা করার প্রয়োজন বলে মনে করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভাইরাল কন্টেন্টের যুগে দায়িত্বশীল সাংবাদিকতা এখন অপরিহার্য। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে রোববার দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের সদস্যরা। ধারণা নেন টিভি চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম আর ওটিটিতে পর্দার পেছনের কর্মযজ্ঞ সম্পর্কে। চ্যানেল আইয়ের বার্তা প্রধানের সঙ্গে মতবিনিময়ের সময় বিমান বাহিনীর সদস্যরা জানতে চান গণমাধ্যমটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। প্রশ্ন ছিল, নতুন প্রযুক্তির যুগে টেলিভিশন কিভাবে দর্শক শ্রোতাদের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াচ্ছে। যেই নীতি নৈতিকতাটি আপনার সমাজ, আপনার সংস্কৃতি, যে পরিমাণে আপনার ধর্মীয় আচরণ, তার ভেতরের থেকে আপনি টেলিভিশন চালান। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া আসে তখন তো এটার কোনো সীমানা নেই, যে প্রান্ত থেকে যে কিছু বলতে পারছে যাই কিছু, কিন্তু সেটার ভিতরে শুদ্ধাচার কতটুকু আছে, সেটার ভিতরে ইথিক কতটুকু আছে। ওটিটি প্ল্যাটফর্ম তো গ্লোবাল কম্পিটিশন, সেখানে এখন আপনি দেখছেন ওটিটিতে এত ছড়া বা এত চমকপ্রদ জিনিস দেখছেন, তা আমাদের দেশ তো সেটা করতে পারছে না। এইখানে আপনার বিধিনিষেধটা কোন জায়গায়? আপনার নিজস্ব কোনো নৈতিকতা, আপনার নিজস্ব কোনো ধর্মীয় মূল্যবোধ আলটিমেটলি থাকবে না। একটা নতুন কালচার গ্লোবালি তৈরি হবে। আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য একটা গাইডলাইন এখনই দরকার। আর আপনার প্রশ্ন তৈরি হচ্ছে যে আমরা আমাদের ওটিটিতে যা দেখাচ্ছি এটার মানও আবন্ধিত হতে হবে। গণমাধ্যমের নানা দিক থেকে শুরু করে হালের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন শাইখ সিরাজ। সতর্ক করেন ভাইরাল সাংবাদিকতার বিপদ সম্পর্কে। একজন সংবাদকর্মী একটা সংবাদ বিভাগে মানে জায়গাটাও তো চলে যায় যে আমাদের সংবাদ আছে, আমরা প্রচার করবো, আবার প্রচুর ভিউ হবে, কিন্তু আমরা ওইখান থেকে অনেকটা পিছিয়ে। একটা সংবাদকে আমরা পাওয়ার পরেও বেশ কয়েকটা ক্রস চেক করব, তারপর সেটা প্রচার করব। সময়ের কারণে আপনি একটু ক্রস চেক না করে দেওয়াতে একটা টেলিভিশনের একটা প্রতিষ্ঠানের ইমেজ যে কত ক্ষতি হয় এবং ঘটনা তখন সেই করছে এবং কত ভাইরাল হবে সেটা কখনই টেলিভিশন চ্যানেল বা শিল্পী নির্ভর করা যায় না। এখানে পার্সোনালিটি, কোয়ালিটি। পরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রতিনিধিরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কানাডার টরন্টোয় প্রবীণ ও নবীনের মধ্যে বন্ধন শক্তিশালী করার লক্ষ্যে আলোচনার আয়োজন করা হয়। কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ আয়োজিত ব্রিজিং জেনারেশনস এনহ্যান্সিং রিলেশনশিপস বিটুইন ইয়াং অ্যান্ড ওল্ড শিরোনামে আলোচনায় বক্তারা বলেছেন, অভিভাবকদের সন্তানের বন্ধু হওয়া জরুরি। অনুষ্ঠানে টরন্টোয় বসবাসরত তরুণ তরুণীরা তাদের পারিবারিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মূল বক্তব্য উপস্থাপন করেন কানাডিয়ান সেন্টারের ভলান্টিয়ার নুসরাত জাহান। অনুষ্ঠানে ছিলেন নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওকত আলী সাগর সহ বিশিষ্টজনেরা। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। চাঁদপুর থেকে মোর্শেদ আলম পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরের ইলিশের চাহিদা সর্বত্র। ক্রেতাদের চাহিদা পূরণে সরাসরি মাছ বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে অনলাইনেও। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, এর সুযোগে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছে। এখন বাজারে ইলিশ মাছের দাম 2000 টাকা কেজি, 1 কেজি সাইজ বা 900 গ্রাম সাইজ, কিন্তু এরা 500 টাকা কেজি ইলিশ মাছ অফার করে। কিছু ফেক এডিটে রিপ্লাই দেয়, ভাই যে মাছটা পাইছি আমরা, যে আপনার মাছটা ভালো, 500 টাকার মধ্যে মাছ পাইছি বা কিছু কমের মধ্যে মাছ পাইছি। নতুন নতুন পেজ খোলার পরে এরা কি করে, আমাদের ছবি ভিডিও তাদের পেজে সাইডা মানুষের কাছ থেকে অফার দেয় কম দিয়ে। বিশেষ করে তারা প্রবাসীদেরকে টার্গেট করে। প্রবাসীরা তো আর ঘাটে আসতে পারে না, ঘাটের অবস্থা কি, দেশের মাছের অবস্থা কি তারা জানে না। ক্রেতাদের স্বার্থ রক্ষায় ও প্রতারণা বন্ধে অনলাইন ইলিশ বিক্রেতাদের যাচাই করে অনুমোদন দিচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি। গ্রাহক হয়রানি বন্ধে বৈধ বিক্রেতাদের তালিকা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। কিছু মানুষ আছে আসলে বুঝতে পারে না, 1500 টাকার মাছ 1100 টাকা বললেই টাকা দিয়ে দেয়, কিন্তু আসলে যাচাই বাছাই করে না। 1800 টাকা ইলিশ মাছের কেজি, তো সেখানে যদি 1100 টাকা কেউ বলে তাহলে বুঝতেই বসে প্রতারক। চেষ্টা করতেছি এটা প্রতিরোধ করার জন্য। চাঁদপুরে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার মাছ অনলাইনে বিক্রি হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। রাহাত হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনাঞ্চল ধ্বংস ও নির্বিচারে গাছ কাটার কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণে জোর দিচ্ছেন গবেষকরা। এমন অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদারীপুরে 10 লাখ গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠনগুলো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন বিনিময়ে আমরা আল্লাহর রহমতে বেঁচে থাকি। তাই প্রত্যেক বাড়িতে গাছ লাগান। এলাকার সহযোগিতা নিয়ে আমরা সারা মাদারীপুরে এইভাবে আস্তে আস্তে করে পুরো এলাকায় আমরা ফলস এবং বনজ গাছকে আপনারা এই গাছগুলো নিয়ে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম অক্সিজেন পায়, সুস্থ থাকে, মাদারীপুরবাসী সুস্থ থাকে। মাদারীপুরকে একটি সবুজ নগরী হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। ভালো লাগছে, এর জন্য আমি আপনাকে খুব সুন্দর লাগবে, আমার অনেক ভালো লাগবে, এই জন্য আমি গাছ চান। সকলে মিলে যদি সবসময় গাছ লাগাতে শুরু করি তাহলে কিন্তু পরিবেশ ঠিক আগের মতো ফিরে আসবে। আগামী প্রজন্মের জন্য যেন আমরা একটা পরিবেশ বান্ধব পরিবেশ করতে পারি, আমিও একটা গাছ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সব উপজেলায় এমন কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি। আমরা আম গাছ দিয়েছি, লিচু গাছ দিয়েছি, কাঁঠাল গাছ দিয়েছি, লেবু গাছ দিচ্ছি। এই গাছগুলো সম্পূর্ণ কলম গাছ, এই বছর লাগালে আগামী বছর আমরা ফল পাবো। সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।